সরকার জরুরি ওষুধের তালিকা হালনাগাদ করেনি ৩১ বছরে, অথচ এই সময়ে আরও অনেক ওষুধে এতে যুক্ত করা দরকার ছিল বলছেন সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে ওষুধ কোম্পানিগুলোর চাপের কারণেই তা করা যায়নি, আর এর ফল হিসেবে কম টাকায় অনেক জরুরি ওষুধ পাচ্ছে না রোগী। বিদ্যমান তালিকার ১১৭টির দাম নিয়ন্ত্রণ করছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। ইউনূস মোদি বৈঠকে আশার আলো দেখছেন মির্জা ফখরুল, সম্পর্কে সমতা চান সার্জিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অধ্যাপক ইউনূস নরেন্দ্র মোদির বহু প্রতীক্ষিত বৈঠক হল বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে। সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানো, পানি বন্টন চুক্তি আর সীমান্ত হত্যার প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা। আর বাংলাদেশে একক কোনো দলকে ভারত সমর্থন করে না বলে জানান নরেন্দ্র মোদি। বৈঠক শেষে এসব কথা গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। থাইল্যান্ডের ব্যাংককে বহু প্রতীক্ষিত ইউনূস মোদি শীর্ষ বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনায় বসেন দুই সরকার প্রধান। এতে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুলাই গণহত্যায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে জাতিসংঘ। বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় তিনি বলেন, দুই নেতার মধ্যে কথা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। আলোচনা হয়েছে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতেও। এই সময় ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সংখ্যালঘু নির্যাতন হয়েছে কিনা তা খোঁজ নেওয়ার প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস। এর বাইরেও বিশেষ গুরুত্ব পেয়েছে গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধের প্রসঙ্গ। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। ভারত কোনো একক দলকে সমর্থন করে না বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন নরেন্দ্র মোদি। দুই সরকার প্রধানের এই বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলেও সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্ক বজায় রাখতে ভারতের অঙ্গীকারের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যাংককে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্স বার্তায় একথা বলেন তিনি। বৈঠকের একটি ছবি যুক্ত করে মোদি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে দুদেশের মধ্যে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন থাকবে জানিয়ে মোদি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। থাইল্যান্ডে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকে আশার আলো সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। ভারত বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা তার। ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক, এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকেই এটা উপকার করবে। নরেন্দ্র মোদির সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসাবে দেখছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার বিকেলে শাহজাহানপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, সীমান্তে হত্যা বন্ধ ও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য ভারতের সঙ্গে আলোচনায় জোর দিতে হবে। ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি বাতিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার সঙ্গে যারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদেরকেও দেশে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। ভারতের সঙ্গে যে চুক্তিগুলো অসম চুক্তিগুলো হয়েছে সেগুলো যেমন বাতিল করা দরকার, তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে, যেটা বাংলাদেশের পক্ষে যাবে, যেগুলো যেমন ফারাক্কা বার্তা চালু করা, তিস্তার বাদ চালু করা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে মেনে নেওয়া হবে না। শুক্রবার দুপুরে রংপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সার্জিস আরও বলেন, শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সব দেশের সাথে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক তবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মনসাতুলি গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বরগুনা থানা পুলিশ। অভিযান চলাকালে মনসাতুলি গ্রামের কয়েকটি বাসায় তল্লাশি করা হয়। পরে সেখানে একটি বাসা থেকে মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করা হয়। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা চূড়ান্তভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার যোগ্য। এছাড়া আরও 70,000-এর ছবি ও পরিচয় যাচাইয়ের কাজ চলছে। শুক্রবার ব্যাংককে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধিকে কথা জানিয়েছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 জনকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। 2018 থেকে 2020 সালের মধ্যে 6 দফায় এই প্রাথমিক তালিকা সরবরাহ করেছিল নেপিদো। এদের একটি অংশকে প্রত্যাবাসনে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বাস্তবায়ন করেনি মিয়ানমার। এদিকে আরও 70,000 রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই চলছে বলেও জানিয়েছে নেপিদো। এরপরই তাদের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এছাড়া মূল তালিকার বাকি 5.5 লাখ রোহিঙ্গার যাচাই বাছাইও দ্রুত শুরুর আশ্বাস দিয়েছে দেশটি। বাজারে ব্যাপক চাহিদা থাকলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুডসের উৎপাদন প্রায় বন্ধ। নিয়ম থাকলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া হয়নি কোনো মূল্য সংবেদনশীল তথ্য। বেতন না দেওয়ায় দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। পরিবেশকদের টাকা লোপাট ও সরবরাহকারীদের পাওনা পরিশোধ না করার মাধ্যমে দায় দেনা বাড়িয়ে এখন প্রায় বন্ধের পথে কোম্পানিটি। কেক, বিস্কুট, বানসহ ফুয়াং ফুডসের রয়েছে জনপ্রিয় প্রায় 56টি খাদ্যপণ্য। বাজারে বেশ চাহিদা রয়েছে এসব পণ্যের। কোম্পানিটি কোনো কারণ ছাড়াই গত 9 ফেব্রুয়ারি এক অফিস আদেশে উৎপাদন কমানোর ঘোষণা দেয়। 28 মার্চ পর্যন্ত 2 শিফটে উৎপাদন চালুর কথা থাকলেও বাস্তবে বেশিরভাগ সময় তা বন্ধ থাকে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ডিএসইকে জানানো হয়নি উৎপাদন বন্ধের কারণও, যা তালিকাভুক্তি আইনের পরিপন্থী। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা সাধারণ বিনিয়োগকারীদের। বেতন বন্ধ রাখা, দক্ষ জনবল ছাঁটাই করে কারখানা স্থায়ী বন্ধ করার পায়তারা বুঝতে পেরে মার্চে 2 দফা রাস্তায় নেমে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। রোজার হচ্ছে 7-8 দিন আগে শুরু হইলো বন্ধ, আর এই মাল দেশে আজকে 2 দিন। লভ্যাংশের টাকা পাই না, আমাদের ওই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা, এই টাকার খবর নাই, সব আত্মসাৎ করে বলেছে মালিক। 2023 সালে কোম্পানির ডিলারদের কাছ থেকে পণ্য বিক্রির 2,12,50,000 টাকা সংগ্রহ করা হয়, যা কোম্পানির মূল ক্যাশ বইয়ে না দেখিয়ে কোম্পানির হিসাব বিভাগে হাতে লেখা রেজিস্টারে লিপিবদ্ধ হয়। পরিবেশকদের টাকা ব্যাংকে জমা না দিয়ে ক্যাশে দেওয়ার নির্দেশ দেয় কোম্পানির কর্তৃপক্ষ। সে বছরের 15 এপ্রিল থেকে 20 আগস্ট পর্যন্ত 15 দফায় মোট 1,96,17,774 টাকা কোম্পানি থেকে তুলে নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন।
এসব বিষয়ে জানতে ফুয়াং টাওয়ারে গেলে সেখানে দেখা যায় ভিন্ন চিত্র। পরিবেশক, ডিলার সহ অন্যান্য পাওনাদারদের ভয়ে প্রধান ফটকে তালা দিয়ে অফিস করছেন কর্মকর্তারা। মিয়া মামুনের সঙ্গে দেখা করতে গেলে জানানো হয় তিনি অফিসে অনুপস্থিত। কথা বলেন হোয়াটসঅ্যাপে। তার দাবি, নগদ লেনদেনে তেমন ক্ষতি হয় না কোম্পানির। উৎপাদন বন্ধের বিষয়েও দেন নানা যুক্তি। স্বচ্ছতা অস্বচ্ছতা বাদ দিলাম, আমার কথা হলো আমি কি রুলস ভায়োলেট করতেছি কিনা? আমি বিকাশে টাকা নিলাম, ক্যাশ টাকা নিলে আমার কি রুলে কোনো ভায়োলেট হচ্ছে? প্রমাণও নাই যে আমি এই টাকা নষ্ট করে ফেলেছি। পিএসআই আমি যদি মাল কমাই বাড়াই সব আমাকে পিএসআই দিতে হবে? সাধারণ শেয়ার হোল্ডার, শ্রমিক, কর্মচারী, ক্ষতিগ্রস্ত সরবরাহকারীদের সুরক্ষায় ডিএসসি ও বিএসইসিকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উদযাপনের পর রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। বাস, ট্রেন ও লঞ্চে কিছুটা চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই ফিরতে পারছে মানুষ। শনিবার সকাল থেকেই গাবতলী, সায়দাবাদ, টেকনিক্যাল মোড় এলাকায় বাস থেকে নামতে শুরু করেন বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীরা। পথে যানজট ও ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। ভোর থেকেই সদরঘাটে একে একে ফিরতে দেখা গেছে বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চ। এবারে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় ভোগান্তি এড়ানো গেছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ঢাকামুখী মানুষের চাপ কেমন রেলে দেখতে পাচ্ছেন? শিডিউল বিপর্যয় রয়েছে কিনা? দেখুন, গতকালকের থেকে আজকে চাপ বেড়েছে, সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। আর আজকে চাপ বাড়ারই কথা। তার কারণ হচ্ছে যে আগামীকাল কর্মদিবস, অর্থাৎ ঈদের ছুটির পরে প্রথম কর্মদিবস। সেক্ষেত্রে রাজধানীবাসী যারা কর্মব্যস্ত মানুষ তাদেরকে রাজধানীতে ফিরতেই হবে। আমরা দেখেছি যে গতকালকে বেশ কিছু যাত্রী বেশ চাপ ছিল, আজকে চাপটা অনেকটা আসলে বেড়েছে। সকালে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে 4 থেকে 5টি ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে এসেছে। বিশেষ করে সকালের দিকে চট্টগ্রাম এবং উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো এর মধ্যে এসেছে। বেশ কয়েকটি ট্রেনে আমরা দেখেছি ভিড় লক্ষ্য করতে পেরেছি। তবে গতকালকের মতো আজকেও ঢাকা ছেড়ে যাওয়া বুড়িমারি এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস, এই দুটি ট্রেন আজকেও শিডিউল বিপর্যয়ের মধ্যেই পড়েছে। গতকালকে আপনি জানেন যে বুড়িমারি এক্সপ্রেস প্রায় 3 ঘন্টা দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে যায় এবং রংপুর এক্সপ্রেস প্রায় 1.5 ঘন্টা দেরিতে ছেড়ে যায়। আজকেও আমরা যেটা আসলে লক্ষ্য করতে পারছি যে বুড়িমারি এক্সপ্রেস এখন পর্যন্ত 2 ঘন্টা দেরি দেখাচ্ছে এবং রংপুর এক্সপ্রেস দেখাচ্ছে 40 মিনিট দেরি। তো এক্ষেত্রে যারা ঢাকা থেকে এই গন্তব্যগুলোতে যাবেন তারা অনেকটা বিপাকে পড়েছেন। আসলে এই গন্তব্যে শুধুমাত্র কিন্তু আসলে প্রিয়জনের সঙ্গে ঈদের পরে ছুটিতে যাচ্ছেন তা কিন্তু নয়। আমরা গতকালকে যেটি দেখেছি যে বুড়িমারি এক্সপ্রেসের অনেক যাত্রী যাদের চাঁপাইনবাবগঞ্জ বা বিভিন্ন জায়গায় তাদের কর্মস্থল, এই কর্মস্থলের কারণে তারা ঈদ করতে এসেছিলেন, ঈদ করার পরে আবার চলে যাচ্ছেন। আবার রংপুর এক্সপ্রেসের অনেক যাত্রীকে আমরা দেখেছি যে রংপুর সহ বিভিন্ন জায়গায় তাদের কর্মস্থল, সে কারণে তারা সেখানে যাচ্ছেন। তো এই যে ঢাকা ছেড়ে যাওয়া যেসব যাত্রী, বিশেষ করে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনের যাত্রীরা বেশ বিপাকের মধ্যে পড়েছেন। তার কারণ হচ্ছে তারা এক ধরনের শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছেন। এছাড়া ঢাকায় যেসব ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েনি। আমরা যাত্রীদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, যাত্রীরা বলছিলেন যে তাদের ঈদ যাত্রা যেমনটা আসলে স্বাচ্ছন্দ্যের মধ্যে হয়েছে, ঈদের ছুটি কাটিয়ে প্রিয়জনের কাছ থেকে যখন ঢাকায় ফিরছেন তখনও তারা স্বাচ্ছন্দ্যেই আসতে পেরেছেন। 2-1টি জায়গায় আসলে এরকম বিলম্ব না হয়েছে। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে গতকালকে আপনি জানেন যে টিকিটের সার্ভার জটিলতার কারণে টিকিট বিক্রি বন্ধ ছিল। কালকে দিনভর কিন্তু আসলে একরকম সার্ভার একদম বন্ধই ছিল বলা যায়। সেক্ষেত্রে কিন্তু যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলোতে প্রিন্টেড যে কপিগুলো আছে সেই প্রিন্টেড কপিগুলো দেওয়া হয়েছে
দিনভর এবং রাতেও সেই সার্ভার ঠিক করা হয়েছে, এখনও কিন্তু আসলে পুরোপুরি সেই সার্ভারটি ঠিক হয়নি, যে কারণে যারা আজকে যাত্রাপথের টিকিট অনলাইনে কাটতে চেয়েছিলেন তারা কিন্তু আসলে বেশ খানিকটা বিপাকের মধ্যে পড়েছেন। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে ট্রেনে কিছু ভোগান্তি আছে, সেই ভোগান্তিগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে বেশিরভাগ যাত্রী স্বাচ্ছন্দ্যেই ঢাকায় ফিরতে পারছেন, প্রিয়জনের কাছে ঈদ কাটিয়ে তারা ঢাকায় ফিরছেন। তার মানে তারা স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছেন। আদিলুর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু গাবতলীর পরিস্থিতি জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, সকাল থেকেই তো মানুষ ঢাকায় ফিরছেন, কি বলছেন তারা, কতটা স্বাচ্ছন্দ্যে তারা ফিরতে পারছেন? আদিল, যেমন ভোগান্তির যে অভিযোগটি তুলেছেন, তবে বাসের যারা যাত্রী যারা ফিরেছেন তাদের সঙ্গে কথা বলে সেই চিত্রটা সম্পূর্ণ অনেকটাই ভিন্ন পেয়েছি। এবার যেটি তারা জানিয়েছেন যে ছুটিটি বেশি হওয়ার কারণে কিন্তু তারা বেশ নিজের মতো আসলে বাড়ি যেতে পেরেছেন, আস্তে ধীরে বাড়ি যেতে পেরেছেন এবং আসার ক্ষেত্রেও তারা অনেকটাই মানে যে একটা চাপ থাকে ঘরে দ্রুত ফেরার, সেই চাপটি আসলে তারা অনুভব করেননি। অর্থাৎ বিগত কয়েকদিন ধরে আস্তে আস্তে যাত্রীরা ঢাকায় প্রবেশ করায় চাপটি এবার অন্যান্য বাড়ির থেকে কম ছিল। এবং এখানে গাবতলীতে আমরা যতগুলো মানে বাস পৌঁছতে দেখেছি, প্রত্যেকটি অনেক যাত্রীর সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে তারা যেটি বলছেন যে অন্যান্য বারের থেকে এবারের চিত্র কিছুটা ভিন্ন। তারা যেটি বলেছেন যে অন্যান্য বার যে যাতায়াতে যে যাত্রা মানে ঢাকায় ফেরার পথে যে একটি ভোগান্তি থাকে, যে রাস্তায় যে যানজট, সেটি আসলে একদমই ছিল না বলা চলে। আর সে অন্যান্য সময় যেটি থাকে যে আপনার ভাড়া নিয়ে একটি অভিযোগ থাকে, সেই অভিযোগটা কিছুটা কম ছিল, তবে একদম ছিল না সেটি বলা যাবে না। এছাড়া অন্যান্য দিকে যে সার্বিক ব্যবস্থাপনা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি একটি ভঙ্গুর অবস্থায় ছিল, আমরা রোজার আগেও দেখেছি, তো সেই জায়গা থেকে অনেকটাই উত্তরণ হয়েছে তারা দাবি করেছেন। এবং আমরা দেখেছি যে ঢাকার যে প্রবেশমুখ, সেখানে পুলিশের তল্লাশি রয়েছে, চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন সন্দেহভাজন যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো যার ফলে তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যে একটি কঠোর একটি পদক্ষেপ নিয়েছে যে এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে, সেটি আসলে প্রশংসার দাবিদার। তো সব মিলে যদি বলি, এবার এখন পর্যন্ত যারা প্রবেশ করেছেন ঢাকায় তারা বেশ পজিটিভ এই বিষয়টি নিয়ে। এবং বিকেল আজকে কিন্তু সারা দিনই কিন্তু চাপ বাড়বে, যেহেতু আগামীকাল কর্মদিবসের প্রথম দিন, ঈদ পরবর্তী। তো সেক্ষেত্রে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এই চাপটি যেটি সকাল থেকে রয়েছে, সেটি সন্ধ্যা এবং রাত পর্যন্ত কিন্তু এই যাত্রীর চাপটি থাকবে। কমলাপুর এবং গাবতলী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার মহাসড়কের পরিস্থিতি জানবো সহকর্মী মামুনুর রহমানের কাছে, তিনি যোগ দিচ্ছেন টাঙ্গাইল থেকে। মামুনুর, মহাসড়কের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যানবাহনের চাপ কতটা রয়েছে, কোনো যানজট রয়েছে কিনা জানাবেন। মামুনুর, শুনতে পাচ্ছেন? যানবাহনের চাপ আপনি মহাসড়কে কেমন দেখতে পাচ্ছেন, কোনো যানজট রয়েছে কিনা? দুঃখিত, আমরা এই মুহূর্তে মামুনুর রহমানকে পাচ্ছি না। আমরা পরবর্তীতে আবারও তার সাথে যোগাযোগের চেষ্টা করব। যাচ্ছি পরের খবরে। রাজধানী কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে 2 যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ফ্লাইওভারের ওপরে এবং অপরজন নিচে ছিটকে পড়ে মারা যায়। শুক্রবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মোটরসাইকেলটি মিরপুর ডিওএইচএস থেকে এবং প্রাইভেট কারটি কালশী মোড় থেকে যাচ্ছিল। এ সময় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেট কার এক যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কারের সাথে সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে বসা যুবক অন্তত 25 ফুট নিচে পড়ে যান, আর মোটরসাইকেল চালক ফ্লাইওভারের রাস্তায় পড়েছিলেন। আশপাশের মানুষ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাইভেট কারটা হচ্ছে আপনার কালশী মোড় থেকে ডিওএসএস যাচ্ছিল, আর মোটরসাইকেলটা ডিওএসএস থেকে এই কালশী মোড়ের দিকে যাচ্ছিল। তো এইখানে হঠাৎ করে এই মুখোমুখি সংঘর্ষটা হয়
আর মোটরসাইকেলে 2 জন ছিল, ড্রাইভার সহ আরেকজন ছিল, একজন নিচে সিটকে পড়ে যায় আর একজন উপরেই ছিল। পরে এখানে যে উপস্থিত যে জনতা ছিল ওনারা তাৎক্ষণিক ওনাদেরকে হাসপাতালে নিয়েছে। ৩১ বছরেও জরুরি ওষুধের তালিকা পরিবর্তন করেনি সরকার। এই তালিকার ১১৭টি ওষুধের দাম নিয়ন্ত্রণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময়ে আরও অনেক ওষুধ তালিকায় সংযোজন করা প্রয়োজন ছিল। অভিযোগ আছে ওষুধ কোম্পানিগুলোর চাপে সেটা সম্ভব হয়নি, ফলে কম টাকায় অনেক জরুরি ওষুধ পাচ্ছে না জনগণ। দেশে ২০০-র বেশি কোম্পানি ওষুধ উৎপাদন করে ৩৫,০০০-এর মতো। এর মধ্যে ১১৭টি আছে প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিনের তালিকায়। এগুলোর মূল্য নির্ধারণ করে সরকার, বাকিগুলো করে কোম্পানি। ১১৭টি জরুরি ওষুধের তালিকা হয়েছে ১৯৯৪ সালে। দরকারি ও বেশি ব্যবহৃত এসব ওষুধ কম টাকায় কিনতে পারে মানুষ, কিন্তু মুনাফা কম হওয়ায় অর্ধেক ওষুধ উৎপাদনই হয় না। অনেক ওষুধের ব্যবহারও নেই। ওখান থেকে অনেক ওষুধ বাদ পড়ছে এবং যেটা অপ্রয়োজনীয় ওষুধগুলো এখানে ঢুকছে, ফ্যামিলি প্ল্যানিংও এখানে সামগ্রী এখানে ঢুকছে। তার মানে এইটা পর্যায়ক্রমে যখন রিভাইজ হয়েছে তখন ওষুধ কোম্পানি যোগসাজশে যেটা হয়েছে গুরুত্বপূর্ণ ওষুধগুলো লিস্টের বাইরে নিয়ে আসা হয়েছে এবং কম গুরুত্বপূর্ণগুলো ওখানে স্থান পেয়েছে। টাইম টু টাইম এটা রিভাইজ হয়ে যে আমরা যেন ওষুধ কোম্পানি ক্ষতির সম্মুখীন না হয় সেই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে, সাথে সাথে জনগণও যেন নিয়ন্ত্রিত প্রাইস ফেস করে সেটা খেয়াল রাখতে হবে। অনেক দেশেই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা রয়েছে। দেশেও ২৮৫টি জরুরি ওষুধের তালিকা থাকলেও তা কার্যকর নয়। আর ৩১ বছরে প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিনের তালিকায় কেন সংযোজন বিয়োজন হয়নি তার উত্তর নেই অধিদপ্তরের কাছে। আগে কি হয়েছে না হয়েছে সেটা আলাদা ইস্যু, দীর্ঘদিন করা যায়নি, বিভিন্ন বাস্তবতা বিভিন্ন প্রেক্ষাপটে সেটা হতে পারে। বাট এখন একটা কার্যকরী পদক্ষেপ মন্ত্রণালয় নিতে যাচ্ছে। WHO যে লিস্ট সেটার সাথে সমন্বয় রেখে এটা আপডেট করা হচ্ছে। আপডেটেড লিস্ট পেলে সেটাকে যেটা আকারে পাবলিশ করে সেইগুলো যাতে মানুষ খুব সহজ মূল্যে পেতে পারে, এরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার পথে। জাতীয় ওষুধ নীতি অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2 বছর পর পর হালনাগাদ করার কথা থাকলেও তা হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে একসময় বিনোদন কেন্দ্রের নামে মিনি চিড়িয়াখানায় প্রদর্শন করা হচ্ছিল বন্যপ্রাণী, তবে এখন তা করা হয়েছে নিষিদ্ধ। নামে বেনামে চলা বিনোদন কেন্দ্রে ভাল্লুক, হরিণ, রাজধনেশ সহ বিলুপ্তপ্রায় প্রাণী উদ্ধারে চলমান রয়েছে অভিযান। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে নানা জেলার মিনি চিড়িয়াখানার অনেকেই জড়িত প্রাণী পাচার, বেচাকেনায়। মৌলভীবাজারে গত মৌসুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রতিকূল আবহাওয়া সহ নানা সংকটকে দায়ী করছেন বাগান মালিকরা। তবে চা উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও উন্নয়নের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজারে ছোট বড় ১২০টি চা বাগান আছে। এসব বাগান থেকেই চাহিদার ৫৫% পূরণ হয়, কিন্তু নানা কারণে গত মৌসুমে কমেছে চায়ের উৎপাদন। বাগান মালিকদের দাবি, মৌসুমের শুরুতে খরা এবং পরে অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয় চা বাগানে। এছাড়া ২.৫ মাস ধরে চলা শ্রমিক ধর্মঘটের প্রভাব পড়েছে উৎপাদনে। ওয়েদারটা খুব আনফেভারেবল ছিল। বছরের প্রথম দিকে ড্রাউট ছিল, তারপর এক্সেস রেইন এবং এক্সেস টেম্পারেচার সবকিছু মিলে চা উৎপাদনের জন্য চা উপযোগী সেটা ছিল না। উৎপাদন কমের পাশাপাশি নিলামে চায়ের ন্যায্য দাম না পাওয়াকেও দায়ী করছেন অনেকে। কেমিক্যালস এন্ড গ্যাস, ইলেকট্রিসিটি, ফুয়েল এভরিথিং এর দাম গ্র্যাজুয়ালি বাড়তেছে, ফলে উৎপাদন কস্ট বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের সেল প্রাইসেসে উৎপাদনের একটা ফারাক থেকে যাচ্ছে। চা উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারি নীতিমালা জরুরি বলছেন মালিকরা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি দুটোই চায়ের জন্য খারাপ। এর জন্য চার প্রায় 10 থেকে 12% চা বিহাইন্ড এর আগের বছর তুলনায়। ২০২৪ সালে জেলায় চায়ের উৎপাদন লক্ষ্য ছিল ১০ কোটি ৮০ লাখ কেজি। উৎপাদন হয় ৯ কোটি ৩০ লাখ কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।